আজকে হাজারো অস্থিরতার মাঝেও হাজারো খারাপের মাঝেও কিছু গুণী মানুষ তৈরি হয়ে আসতেছে। এই গুণী মানুষের তৈরি হয়েছে কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানে না, তারা তাদের পরিবারে পারিবারিক শিক্ষার মাধ্যমে তারা তৈরি হয়েছে। এজন্য আজকে যারা অভিভাবক আছেন তাদের প্রতি আমাদের আহ্বান, অনুরোধ যে আপনার সন্তানকে যদি নীতিনৈতিকতা সম্পন্ন তৈরি করতে চান তাহলে তার আগে আপনাকে নীতিনৈতিকতা সম্পন্ন হতে হবে। যদি আপনি আপনার সন্তানকে মিথ্যা শিক্ষা দেন তাহলে সে কখনো ভালো মানুষ হতে পারবে না। যদি আপনার সন্তানকে মুত্তাকি বানাতে চান তাহলে আগে আপনাকে মুত্তাকি হতে হবে। যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিখাতে চান আপনাকে কোরআন শিখতে হবে। আপনি নিজেই কারাপ্টেড হবেন, সন্তানকে ভালো মানুষ বানাতে চান, আপনি সন্তানকে হাফেজ বানাতে চান, এই আশা কখনো করা যাবে না। আসুন আমরা যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তান দিয়েছি, আমরা যার পরিচালক পরিষদে আছি তার সবাই আমাদের সন্তান এখানে দিয়েছি, যে আমরা নিজেরাই আমাদের নিজেদের সন্তানকে যেভাবে তৈরি করতে চাই সেভাবে হাতীবান্ধা উপজেলার সচেতন অভিভাবকের সন্তানদেরকে আমরা লালন পালন করতে চাই। আজকে আপনারা এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আজকের সম্মানিত গুণীজনেরা যারা গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদেরকে এখানে এসে আমাদের ধন্য করলেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা সবাইকে সবার জন্য দোয়া করি এবং সবার কাছে দোয়া কামনা করি আমরা যেন সবাই মিলে হাতীবান্ধা উপজেলা নয় গোটা লালমনিরহাট জেলার মধ্যে একটি আলিকতে শিক্ষা প্রতিষ্ঠান উপস্থাপন করতে পারি। এই দোয়ার কামনা করে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ রফিকুল ইসলাম মহোদয়কে। আমি কথা বলার জন্য অনুরোধ করতেছি যে অভিভাবকরা তাদের সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়ার মতো বিশ্বাস আমাদের উপর রেখেছে, সেই অভিভাবকদের মধ্য থেকে নাহিদ সিদ্দিকী, এরিয়া ম্যানেজার ড্রাগ ইন্টারন্যাশনাল, আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নাহিদ সিদ্দিক, সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে আছি ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানিতে। আমার কর্ম এলাকা হচ্ছে কাকিনা থেকে একেবারে বুড়িমারি, 3টা উপজেলা আছে আমার, কালীগঞ্জ, হাতীবান্ধা এবং পাটগ্রাম। আমার সামনে উপস্থিত হাতীবান্ধা উপজেলার সবচাইতে সফল ব্যক্তিত্ব এবং সম্মানিত ব্যক্তিবর্গ, এবং আমার সামনে আরো উপস্থিত আমার অভিভাবকগণ এবং স্নেহের শিশুবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই জায়গায় আমাকে আসলে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আল হিকমা একাডেমির উপদেষ্টা বর্গ এবং সবাইকে, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ। অভিভাবকদের পক্ষ থেকে আসলে কথা বলার তেমন কিছুই থাকে না, তারপরেও আমাকে এখানে বলার জন্য বলছেন। তো আমার প্রিন্সিপাল স্যার, আল হিকমা একাডেমির সম্মানিত প্রিন্সিপাল স্যার, আমি যখন আমার বাচ্চাকে নিয়ে আসি এখানে ভর্তি করার জন্য, তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি আসলে আপনার বাচ্চাকে ভবিষ্যতে কোন জায়গায় আপনি তাকে দেখতে চান। তো আমি ওনাকে শুধু একটি কথাই বলেছিলাম যে স্যার, আমার বাচ্চাকে আমি আসলে ডক্টর, ইঞ্জিনিয়ার না, আমার চিন্তা ভাবনা হচ্ছে সে একটা ভালো মানুষ হবে। সে যদি ভালো মানুষ হয় তাহলে আমি সবচাইতে বেশি খুশি হব, এবং পরবর্তীতে মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে যে সর্বোচ্চ শ্রেষ্ঠ, আমাদের যে আমরা যে মানুষ হিসেবে সর্বশ্রেষ্ঠ, এটা যাতে সে রিয়েলাইজ করতে পারে এবং পরবর্তীতে সে এটাকে ভিত্তি করে যাতে সামনে এগিয়ে যেতে পারে ইনশাআল্লাহ, তাহলে আমার শেষ ইচ্ছা আমার জীবনে এটাই পূরণ হবে আর কি। তো আমি আল হিকমা একাডেমির পক্ষ থেকে বা তাদের যারা এখানে শিক্ষকগণ আছেন বা প্রিন্সিপাল বা আরো যারা উপদেষ্টাগণ আছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা যে চিন্তা ভাবনা নিয়ে এই যাত্রাটা শুরু করলেন, এই চিন্তা ভাবনাটা যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে আরো
অনেক বড় পর্যায়ে নিয়ে যায়, এতটুকুই আমি চাইবো এবং আল্লাহ তাআলার কাছে আমি এটাই চাই। এবং শেষ পর্যন্ত আল হিকমা একাডেমির উত্তরোত্তর ভালো কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ নাইদ সিদ্দিকী মহোদয়কে। আমাদের অনেক মায়েরা এখানে এসেছেন তাদের সন্তানদের সাথে, তাদেরকে কথা বলার সুযোগ না দিলে বৈষম্য হয়ে যাবে। আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি মোসাম্মদ সামিনা আক্তার রিমু, তিনি অভিভাবক, সংক্ষিপ্ত কথা বলার জন্য। সামিনা আক্তার রিমু। আসসালামু আলাইকুম। আসলে সবাই অনেক বিরক্ত হয়ে গেছে হয়তো, যে অনেকক্ষণ থেকে সবাই বসে আছে। আমি বেশি কিছু বলবো না। আসলে আমরা যারা সন্তানের মা বাবা, আমরা সবসময় মানে সন্তানদের নিয়ে এত চিন্তিত থাকি যে মানে সন্তানটাকে আমরা সঠিক মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো কিনা। আর হচ্ছে যে মানে শুধু যে ইসলামের চিন্তা করলে তো হবে না, আমাদের দেশ এবং দেশের বাইরে সব পর্যায়ে যেন আমাদের সন্তানরা কোথাও যেন ছোট না হয়ে যায়, হেও না হয়। আমাদের কিন্তু চিন্তা ভাবনা এটাই থাকে যে আমার সন্তান যারা দুনিয়া এবং আখিরাত সব জায়গায় যেন প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের কিন্তু মানে যারা মা বাবা সন্তানকে সঠিক দিক নির্দেশনা দিতে চাই, আমরা সবসময় এটাই চাই যে কোনো জায়গায় যেন আমার সন্তান ছোট না হয়ে যায়, তাকে যেন আমি সঠিক শিক্ষা দিতে পারি। তো সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ হয়তো যা আমাদের জন্য করেন সেটা আমাদের জন্য অবশ্যই ভালো। তো এই স্কুলে এই একাডেমিতে আমার সন্তানদের আমি দিলাম। আমি চাইবো যে আমাদের ইচ্ছাগুলা আমরা আমরা সন্তানকে যেভাবে তৈরি করতে চাই, একাডেমি যেন সেইভাবে আমাদের সন্তানদের সামনে এগিয়ে নিয়ে যায়। তাদের নৈতিকতা, তাদের মানসিকতার যেন বিকাশ এখানে তৈরি হয় এবং আমার সন্তান যেন দুনিয়া এবং আখিরাতে প্রতিষ্ঠিত হয়, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। আমরা অনুষ্ঠান শেষের দিকেই, নামাজের সময় হয়ে যাচ্ছে। আমি কথা বলার জন্য, সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসাদ মুজাবি, সমাজসেবক, সংক্ষিপ্ত কথা বলার জন্য ভাইকে অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আল হিকমা হাজীগঞ্জায় নতুন আঙ্গিকে যে বিদ্যালয়ের আজকে উদ্বোধন হচ্ছে, সেই বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ এবং উপস্থিত রয়েছেন হাজীগঞ্জার বিভিন্ন প্রতিষ্ঠানের নিজের নামের প্রতি যারা সুবিচার করে প্রতিষ্ঠিত হয়েছেন শিক্ষাঙ্গনে, সেই আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত অত্র বিদ্যালয়ে যে মা বোনরা আপনাদের সন্তান দিয়েছেন, সেই শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ এবং আমাদের ছোট্ট মনিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি হাতীবান্ধার জনগণ হিসেবে একটা কথা বলতে চাই যে আমরা আল হিকমা স্কুলকে একটা কি রকম স্কুল হিসেবে আমরা পেতে চাই, আমরা আপনাদের কাছে কি ধরনের সার্ভিস চাই।
আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে আমাদের বাংলাদেশ আজ থেকে 20-30 বা 40 বছর আগের চেয়ে আমাদের জনগোষ্ঠীর মধ্যে অনেক শিক্ষিত মানুষ বের হয়েছে। এখন অনেক শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের সমাজে সৎ লোকের খুবই অভাব। আমি একটা জিনিস আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনারা দেখবেন যে এই সরকার পরিবর্তনের পর সালমান এফ রহমান আমাদের বাংলাদেশের, উনি একজন সর্বোচ্চ ধনী এবং উনি খুব স্বনামধন্য একজন উদ্যোক্তা। তার অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সুনাম রয়েছে। কিন্তু তার অতি লোভের কারণে আজকে তার পরিণতিটা দেখেন, সে নিজেই হাজার হাজার কোটি টাকার মালিক। সেটাকে বাদ দিয়ে আবার সে সরকারের সঙ্গে তাল মিলিয়ে জনগণের সম্পদ লুণ্ঠন করার জন্য সে আজকে দোষী। আবার দেখেন, বিশ্বের একজন বড় ধনী, আপনারা সবাই চেনেন তাকে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। উনি কয়েকবার সারা ওয়ার্ল্ডের বড় ধনী ছিলেন। উনি ওনার জীবদ্দশায় চিন্তা করছেন যে আমার যে বিপুল সম্পদ, আমার মৃত্যুর পর এই সম্পদটা কি হবে, এটা আমি কি করব, এটা কি আমার ছেলে মেয়েদেরকে দিয়ে দেবো? উনি ওই সম্পদের সুন্দর একটা ব্যবস্থাপনা করে গেছে যে এই পুরো সম্পদ আমার ছেলে মেয়েকে দিয়ে দেবো না। উনি একটা ট্রাস্ট গঠন করছেন, সেইখানে তার সম্পদের 80% সম্পদ সে ওখানে জনগণের সেবার জন্য, শুধু আমেরিকা নয় সারা ওয়ার্ল্ডের মানুষের জন্য দান করে গেছে। এবার তার ছেলে মেয়েদের জন্য প্রয়োজনীয় সম্পদটা সে রেখে গেছে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র যদি দেখি, তাহলে ন্যায় অন্যায়, হালাল হারাম এগুলোর কোনো বাদ বিচার নেই। ছেলে মেয়েদের জন্য মনে হয় হাজার হাজার কোটি টাকা রেখে গেলে আমাদের জন্য আমরা সেটাকে ভালো মনে করতেছি। এই জন্য আমরা আল হিকমার কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের যে ছেলে মেয়েগুলো আপনাদের প্রতিষ্ঠানে আসবে, তারা যেন ইসলামিক শিক্ষায় যেমন শিক্ষিত হবে, তেমনি তারা যুগোপযোগী হবে। যুগোপযোগী জ্ঞান তাদেরকে আপনারা দান করবেন। এবং আপনাদের প্রতিষ্ঠানে, যেহেতু এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান, আপনারা এখানে বিনিয়োগ করেছেন, অর্থ আপনারা বিনিয়োগ করেছেন, আপনাদেরও একটা লাভালাভের বিষয় থাকবে। আমার মনে হয় আপনারা যদি একটা সুন্দর সার্ভিস, সুন্দর একটা সিস্টেম গড়ে তুলতে পারেন, তাহলে দেখবেন যে এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী দেওয়ার জন্য গার্জিয়ানরা উন্মুখ হয়ে থাকবে। এজন্য স্কুলের প্রতিষ্ঠানের ডেকোরেশন থাকবে, কিন্তু ডেকোরেশনের চেয়ে বড় জিনিস থাকবে ছেলে মেয়েদেরকে আসল শিক্ষায় শিক্ষিত করা। আমি কিন্ডার গার্ডেন গুলো একটা জিনিস আমার কাছে খটকা লাগে যে ম্যাক্সিমাম কিন্ডার গার্ডেনের শিক্ষকদের বেতন আমরা দেখি খুবই নিম্ন পর্যায়ে। তো ন্যূনতম একটা বেতন দিয়ে তো একজন ভালো শিক্ষক পাওয়া যায় না। আবার সমস্যাও আছে, তাদেরকে বেশি বেতন দিতে গেলে আবার স্টুডেন্টদের বেতন আবার বেশি করতে হবে, এটারও একটা আবার ব্যালেন্স করতে হয়। কিন্তু কম টাকায় তো আজকের দিনে একটা ভালো সার্ভিসও পাওয়া যায় না, এ ধরনের একটা সমস্যা আছে। কাজেই এগুলো চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ গুলো আমরা মনে করি আল হিকমার যারা পরিচালক বৃন্দ আছে, তারা যুগোপযোগী মানুষ, তাদের যোগ্যতা এবং সুন্দর পরিকল্পনার মাধ্যমে এই প্রতিষ্ঠানটা সবারই স্বপ্ন পূরণ করতে সফল হবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
আমি কথা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি হাতীবান্ধা উপজেলার সর্বজন শ্রদ্ধেয় আমার শিক্ষাগুরু জনাব মোহাম্মদ আবু তাহের, সিনিয়র সহকারী শিক্ষক, হাতীবান্ধা SS সরকারি উচ্চ বিদ্যালয়। স্যারকে তার গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হিকমা একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় গুরুজনরা এবং মঞ্চের সামনে অধিষ্ঠিত অভিভাবক অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় সোনামণিরা, আসসালামু আলাইকুম। আসলে আমি বেশি কথা বলবো না, আমি শুধু মা এবং যারা বাবা আছে তাদের জন্য দুটো কথা বলবো। সেটা হলো, আপনারা যেখানেই আপনাদের বাচ্চাদেরকে দেন, আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পরিবারে বাচ্চাটা কি শিখছে, আপনারা এইটার দিকে একটু খেয়াল রাখবেন। আর আমার মনে হয় যে আপনারা বাচ্চাদেরকে স্কুলে দেন, মাদ্রাসায় দেন, একাডেমিতে দেন, সব জায়গায় ছাড়ার চেষ্টা করে, কিন্তু আপনারা একটু বাড়িতে বাচ্চাদের সাথে সময় দিবেন। আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা, আমরা কেউ বাচ্চাকে সময় দিতে চাই না। আপনি 3টা-4টা মাস্টার দিচ্ছেন, কিন্তু আপনি কখনোই বাচ্চার খোঁজ নিতে পারেন না। আমার মনে হয় যে আপনারা আপনাদের বাচ্চা বন্ধু হতে চেষ্টা করেন এবং বাচ্চারা কি পড়ছে স্কুলে সেটা আপনারা দেখেন বাড়িতে, এবং পারলে আপনারা তাদের সাথে একটু শিক্ষার্থী হওয়ার চেষ্টা করেন। অর্থাৎ সে যে বইগুলো পড়ে আপনার নিজেরাও ওই বইগুলো একটু চোখ বুলায় দেখেন বাচ্চা আপনার কি শিখতেছে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনার বাচ্চা কাদের সাথে মিশতেছে, এইটা একটু আপনারা খেয়াল করবেন। আমি মনে করি আপনাদের বাচ্চারা পরিবার থেকে যে শিক্ষা পাবে এবং বিদ্যালয়ে যে শিক্ষা পাবে সেখানে সঠিক শিক্ষা পাবে এবং তারা সামনে ভালো মানুষ হইতে পারবে। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আপনারা আপনাদের শিক্ষার্থীদের বন্ধু হন, বন্ধু হওয়ার চেষ্টা করেন। অবশ্যই আপনি যদি আপনার সময় বাচ্চাকে দিতে পারেন, আপনার 24 ঘন্টা সময়ের মধ্যে যদি 2 ঘন্টা সময় আপনি আপনার বাচ্চার সাথে বসতে পারেন, একটু কথা বলতে পারেন, কেমন লাগতেছে স্কুল, কেমন পড়াচ্ছে, কি পড়তেছো, তোমার পড়ালেখা ভালো কিনা, তোমার বন্ধুরা কেমন, আমি মনে হয় বাচ্চাটা সঠিক পথে চলতে পারবে। কিন্তু আমাদের ব্যস্ততার কারণে আমরা বোধহয় এইটা থেকে অনেক দূরে সরে গেছি। তাই আমি আশা করব আপনারা আপনাদের সন্তানকে, আমাদের সন্তানকে মানুষ করার জন্য যথেষ্ট সময় দিবেন এবং এইটা আপনি অব্যাহত রাখবেন। অবশ্যই অবশ্যই আপনার সন্তান মানুষ হবে এবং আপনাদের এই আল হিকমা একাডেমির উত্তরোত্তর এবং একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সময় নেই বেশি কথা বলার। ধন্যবাদ স্যারকে। এর মাঝে আমি একটু কথা বলার জন্য 1 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি শুভেচ্ছা বক্তব্য হিসাবে মানবকণ্ঠের সাংবাদিক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাজু এবং হাতীবান্ধা উপজেলার সবচেয়ে জনপ্রিয় এল নিউজ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত আমার শিক্ষক গুরুগণ, আমি আমার যেহেতু সাংবাদিকতা করি, আমি আমার জীবনের দুটি ঘটনার সাক্ষী, দুটি ঘটনা বলবো। একদিন আমি খুব সকালবেলা পাটগ্রাম যাচ্ছি, তা আমার এক পরিচিত ব্যক্তির দেখা হলো। দেখছি তার পিছনে একটা বাচ্চা টুপি পরা পাঞ্জাবি পরা ধরে যাচ্ছে। যার আমার পরিচিত ব্যক্তি, উনি আবার একটু নাস্তিক প্রকৃতির, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। তারপর উনি বললো, সাধু কই যাচ্ছে? আমি বললাম আমি বুড়িমারি যাচ্ছি। কয় হ্যাপিতে বস, আমরা এসে নাস্তা করি। তখন উনি বাচ্চাটাকে মাদ্রাসায় দিকে হ্যাপিতে গিয়ে চা খাচ্ছে, আমরা নাস্তা করছি। আমি বলছি কে ওটা? কয় আমার বেটা। আপনার বেটাকে মাদ্রাসায় দিচ্ছেন? মাদ্রাসায় দিয়ে আপনার বেটা কি হবে? আল্লাহ তো নাই আমি জানি। মানে উনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। তাহলে আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় দিলেন কেন? কয় বাধ্য হয়ে। কি ভাবি কি বাধ্য করছে? কয় না, তোর ভাবি তো মাদ্রাসায় দিবে না, আমি বাধ্য হয়ে মাদ্রাসায় দিচ্ছি। কেন দিলেন মাদ্রাসায়? আমার গোষ্ঠী বাড়িকে তো সবাইকে চিনিস। কয় হ্যাঁ। আমার বাচ্চারা কি করে? কয় মাদক ব্যবসা করে, মাদক খায়। আমার ভাইরা মাদক ব্যবসা করে। কয় আমার ভাইস্তা আর আমার বেটার সম্পর্ক ভাই হবে। কয় আমি কি নিষেধ করতে পারবো আমার ছেলেকে যে আমার ভাইস্তাদের সঙ্গে মিশিস না? কেন না? কয় আমার বাচ্চাকে আমি মাদ্রাসায় দিচ্ছি এই কারণে ওর কিছুই হবে না, আমি জানি ও মুন্সিও বাড়ির পাশে মিলাদ পড়াবে, খাবে দাবে, কিন্তু অন্তত আমার বাচ্চা মাদক সেবী হবে না। চিন্তাটা দেখেন। আমি প্রথমে ভাবলাম যে ঠিককারি করবো, পরে আমি রাতে চিন্তা করলাম
যে একজন বাবা বা একজন মা কি চায়, অন্তত তার সন্তানটা যেন মাদক সেবী না হয়, সামাজিকভাবে যেন প্রতিষ্ঠিত হয় এবং কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়। তার মাঝে এই চিন্তাটা কিন্তু বেরিয়ে এসেছে। আরেকটি ঘটনা বলবো, 2012 সালে আমি যখন ঢাকায় ট্রেনিং করি, আমাদেরকে পাঠালো বৃদ্ধাশ্রমে। আমি একটি বৃদ্ধাশ্রমে গেলাম। সেই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখি সেই বৃদ্ধাশ্রমের যিনি পরিচালক তার বাড়ি গাইবান্ধা, তার রংপুরের মানুষ, তো তার সঙ্গে কথা বললাম। আমি বললাম, চাচা এখানে তো অনেক সুন্দর সুন্দর মুরব্বীদেরকে দেখা যাচ্ছে, এটা তো মনে হয় খুব ভালো ভালো বংশের মুরব্বী, এরা এখানে কেন? তো উনি বললো, বাবা এখানে 12 জন সাবেক সচিব আছেন। তো উনি আরেকটি আমাকে তথ্য দিলেন, যেখানে যে 56 জন মানুষ আছেন, মানে বুড়া বুড়ি 56 জন আছে, তার মধ্যে 38 জনের সন্তান বিসিএস ক্যাডার। মনে রাখেন, 56 জন আছেন, তার মধ্যে 38 জনের সন্তান বিসিএস ক্যাডার। অথচ বাবা এখানে কোন রিক্সাওয়ালা ভ্যানওয়ালার বাবা নেই। তো আমাদের সন্তানকে বিসিএস ক্যাডার বানাচ্ছি, তাকে নৈতিক শিক্ষা না দেওয়ার অভাবে আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। আমি আপনাদেরকে এই কথাই বলবো যে আমারও 3টি সন্তান আছে। আমরা শুধু আমাদের সন্তানকে বিসিএস ক্যাডার বানাতে চাই, ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, আলেম বানাতে। এখন প্রচন্ড মাদ্রাসা প্রতিযোগিতা শুরু হয়েছে ধর্মশিক্ষার উপর। আমার বাচ্চাকে আজহারি বানাবো, আমার বাচ্চাকে তারেক মনোয়ার বানাবো, আমার বাচ্চাকে জোলার হোসেন সাইদি বানাবো। কিন্তু আমরা একটাবার কি ভাবছি যে আমার বাচ্চাকে আমি নৈতিক শিক্ষায় শিক্ষিত করব, আমার বাচ্চাকে ইসলামী মূল্যবোধে চেতনায় বিশ্বাসী করে তুলবো? সেটি কিন্তু পাচ্ছি না। স্যার যে কথাটি বলে গেলেন, তাহের স্যার, যে আসলে আমাদের বাচ্চাকে সময় দিচ্ছি না। সব জায়গায় আমরা শিক্ষিত করছি। আপনারা বলছেন যে দিনী শিক্ষা প্রতিষ্ঠান, আমি এটাতে বিশ্বাসী না। দিনী শিক্ষা প্রতিষ্ঠান করব, পাশাপাশি আমার বাচ্চাকে সামাজিকভাবে বিশ্বের সঙ্গে, দেশের সঙ্গে তাল মিলিয়ে অন্য যে শিক্ষাগুলো, সেই শিক্ষাগুলো শিক্ষিত করব। পাশাপাশি এই পরিচালকদেরকে বলবো, তারা বলছেন যে আমাদের এটা নিয়ত, আমাদের কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নেই। তাহলে আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানের মান ভালো হবে না। যদি আপনার যদি ব্যবসায়িক চিন্তা চেতনা না থাকে, অবশ্যই আপনার ব্যবসায়িক চিন্তা চেতনা থাকতে হবে। সে কারণে আপনি শিক্ষার মান ভালো করবেন। কারণ প্রাইমারি স্কুলের মাস্টারের 3 ভাগের 1 ভাগ বেতন আপনাদের শিক্ষকদেরকে দিতে পারবেন না। কিন্তু তারপরও এখানে বাচ্চারা আসবে। কেন আসবে? গুণগত মানের কারণে। আর টাকা, যে আমরা অভিভাবকের টাকা দেই না, এটা ভুল ধারণা। আমি এটা বলি, অনেকে মন খারাপ করবেন, হাতীবান্ধার যেখানে সেখানে ব্যাংকের ছাতার মতো ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠছে। 3 বান্ডিল টিন দিয়ে একটা চালা বানায়া হাফিজিয়া মাদ্রাসা দিচ্ছে, বালু বাড়ি, ফ্যান নাই, কোনো নাই, বাচ্চারা থাকতে পারে না, কিন্তু গুণগত শিক্ষা নাই। আমি আপনাকে বলি, আমি এরকম হাতিবান্ধা এরকম অভিভাবক অনেক আছে, একটা বাচ্চার পিছনে মাসে 10,000 টাকা ব্যয় করবে স্কুলে দিবে, কিন্তু তারা চায় সে বাচ্চাটা যেন গুণগত শিক্ষা পায়, আধুনিক শিক্ষার পরিবেশ থাকে। যদি আধুনিক শিক্ষার পরিবেশ থাকে, বাচ্চারা পাবে না। ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালার বাচ্চাও দেখবেন যে আপনার ওই প্রতিষ্ঠানে দেবে। মানুষ এখন আর টাকার দিকে দেখে না, মানুষ এখন দেখে মানুষ ভালো খেতে চায়, ভালো মান চায়। সে কারণে আমি আপনাদেরকে এই প্রতিষ্ঠানের প্রতি বলবো যে আপনার গুণগত মান নিশ্চিত করেন। আমার বিশ্বাস, বাচ্চার জন্য আপনাকে মাইকিং চালাতে হবে না, বাচ্চার জন্য অ্যাড দিতে হবে না, অভিভাবক আপনার এখানে এসে বাচ্চা দিয়ে দেবে। আমি এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আসাদুজ্জামান সাজু। আল হিকমা একাডেমির আজকে নতুন শিক্ষাবর্ষের শুরুতে এবং ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আল হিকমা সম্মানিত পরিচালক বৃন্দ, শিক্ষক বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকে যারা অভিভাবক আছেন এবং ছোট্ট সোনামণিরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এখন বক্তব্য শোনার মতো পরিবেশ মনে হয় নাই। বক্তব্য দেওয়ার অনেক কিছুই ছিল, অনেক কথা বলার, এগুলো পরিবেশে অনেক কথা বলার ইচ্ছা করে আর কি, কিন্তু এমন একটা পর্যায়ে আমরা এসেছি, নামাজের সময় অত্যাসন্ন, খুব কাছেই, এবং আমরা বিরক্ত বোধ করছি। তারপরেও যেহেতু আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে, আমি দু একটা কথা বলে শেষ করব। আমরা যখন লেখাপড়া করেছি, স্কুলে যখন লেখাপড়া করেছি, তখন কিন্তু স্কুলে পাঠ্য বইয়ে নৈতিক শিক্ষার কথা ছিল, ইসলামিয়াত বই ছিল। এটা আমার সমসাময়িক যারা আছেন তারা আমার সঙ্গে একমত পোষণ করবেন। ইসলামিয়াত বই ছিল, ইসলামিয়াত বই আমরা যথাযথভাবে পড়েছি। আমরা হাদিস মুখস্থ করতাম, সেই হাদিস আমাদের এসএসসি পরীক্ষায় আসতো,
সেই হাদিস আমাদেরকে লিখতে হতো, শানে নজল করতে হইতো এবং অনেক সূরা শানে নজল করতে হইতো। এটা কিন্তু আমাদের বাধ্যতামূলক ছিল, 100 মার্কের একটা পরীক্ষা ছিল। সেখান থেকে কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। আমাদের তাহের হুজুর ছিল, প্রয়াত তাহের হুজুর, এখানেও তার আমার তাহের স্যার তার স্টুডেন্ট এবং অনেকেই হয়তো স্টুডেন্ট। তাহের হুজুর, তুমিও স্টুডেন্ট, যাই হোক সাজুও স্টুডেন্ট, সৌভাগ্য। এই তাহের হুজুর ছিল আমাদের স্কুলের ঠিক পূর্ব উত্তর কোণে একটা টিনের ঘর ছিল, টিনের ঘরের একটা মসজিদ ছিল। সেখানে তাহের স্যার বাধ্য করেছিলেন, তাহের হুজুর বাধ্য করেছিলেন, সেখানে লাইন ধরে আমরা যখন টিফিন হতো লাইন ধরে গিয়ে সেখানে আমরা নামাজ আদায় করতাম, জোহরের নামাজ আদায় করতাম। এবং তিনি একটা সময় বেছে নিতেন, সেই সময়টা বাধ্যতামূলক তিনি আমাদেরকে কোরআন শরীফ পড়াতেন। যারা কায়দা পড়তেন, আমপারা পড়তেন, এইভাবে তিনি কোরআন শরীফ সবক পর্যন্ত দিতেন। এবং আমি দেখেছি আমারই একজন সাথী, আমার একজন বন্ধু, সে ক্লাসের সবচেয়ে দুষ্টু ছিল। প্রাইমারির সঙ্গে আমরা একসঙ্গে লেখাপড়া হয়েছি। সে সবচেয়ে দুষ্টু ছিল এবং তাকে আটকানো যেত না, প্রতিদিন তার বিচার হতো, একটা না একটা বিচার টিচারকে করতে হতো। সেই স্টুডেন্টটা এই তাহের হুজুরের এই নৈতিক শিক্ষার কারণে সে পরবর্তীতে মাওলানা হয়েছে, মসজিদের ইমামতি করেছে, মাদ্রাসার শিক্ষকতা করেছে। সে এখন অবশ্য তাকে আল্লাহ বেহেশত নসিব করুক, সে মারা গেছে। এই রকম আমাদের শিক্ষা ছিল। সেখান থেকে আমরা আস্তে 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 গ্রাজুয়ালি, জানি না কোন অপশক্তির প্রভাবে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এই নৈতিক শিক্ষাগুলো উঠে গেল। আমি নিজেও প্রায় 31 বছর শিক্ষকতা আমি করলাম। আমি নিজেও শঙ্কিত আমাদের এই ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে। আমরা জানি না যে একটা মানুষকে আমরা কিভাবে হত্যা করছি, কিসের জন্য হত্যা করছি সেটাই আমরা বলতে পারি না। তোফাজ্জল হত্যা হলো, সবাই আবেগে তাকে মারলো। আপনারা দেখেছেন ভিডিওতে, আপনারা দেখেন না ভিডিওতে, সে মস্তিষ্ক বিকৃত ছিল একটা, যাই হোক তার অভ্যন্তরীণ কারণে সে মস্তিষ্ক বিকৃত ছিল। তাকে ধরে নিয়ে এসে মোবাইল চুরির অপবাদ দিয়ে তাকে যেভাবে পিটানো হয়েছে, যেভাবে তাকে শাস্তি দেওয়া হয়েছে, হাতের উপর বাঁশ দিয়ে যেভাবে তাকে ডলা দেওয়া হয়েছে, এটা আমরা সবাই দেখেছি। আবার খাবার তাকে দেওয়া হয়েছে, খাবার খাইয়ে তাকে এইভাবে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসা করেছিল সাংবাদিক যে কিসের জন্য মারলা, তা তো বলতে পারি না। এই হলো আমাদের শিক্ষা, বলতে পারে না অথচ তাকে মারছে। আশরাফুল মাখলুকাত একজন, এই তোফাজ্জল, তাকে যদি হত্যা করতে পারে তাহলে সে কি না করতে পারবে, বিনা কারণে সে কি না করতে পারবে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এইরকম হয়েছে। এটা এইরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা, এই আল হিকমার মতো আরো ইসলামিক দিনী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা একটা সময়ের দাবি ছিল। সেই দাবিটা আমার মনে হয় ধীরে ধীরে পূরণ হচ্ছে। সেই দাবিটা আমার মনে হয় যে ধীরে ধীরে পূরণ হচ্ছে। আমরা হয়তো বা সেই দিকে ধাবিত হচ্ছি। আমরা একজন অভিভাবক, ড্রাগ ইন্টারন্যাশনালের একজন অভিভাবক, তিনি যথার্থই বলেছেন যে তার দিনী শিক্ষা দেওয়া দরকার বাচ্চাকে। তিনি কিন্তু অনেক ভালো প্রতিষ্ঠানে দিতে পারতেন, কিন্তু এখানে দেওয়ার একটাই কারণ, সে যেন ভালো মানুষ হয়। হ্যাঁ, এই ভালো মানুষ করার প্রতিষ্ঠানগুলো আমাদের এখান থেকে এখন কিন্তু নাই, আমাদের বাংলাদেশ থেকে উঠে গেছে এবং বাংলাদেশে এই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আমি মনে করি যে হাতীভাঙ্গার যতগুলো এই রকম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আমার মনে হয় যে ধীরে ধীরে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি যে আমাদের সন্তানদেরকে আমরা হয়তোবা ভবিষ্যতে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারবো ইনশাল্লাহ। তা আমি মনে করি এখানে যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আছে তারা অত্যন্ত জ্ঞানী গুণী। বিশেষ করে এই প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল আছে তার কথা আমার ভালো লেগেছে। সে পারবে, আমার তো দীর্ঘদিনের শিক্ষকতার একটা অভিজ্ঞতা আছে, আমি তার কথাই বুঝেছি যে সে পারবে এই প্রতিষ্ঠানটাকে সমৃদ্ধ করতে। আমি 2003 সালে ম্যাকপাই ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন, কে না চেনে, সবাই চেনে হাতীভাঙ্গা,
হ্যাঁ, সেখানে আমি ফাউন্ডার প্রিন্সিপাল ছিলাম। সেখানে সেই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি। মাত্র 90 জন স্টুডেন্ট নিয়ে আমরা প্রথম যাত্রা শুরু করেছি। তারা এখন নিজস্ব অবকাঠামো করেছে, নিজস্ব অবকাঠামো করেছে এবং নিজস্ব জমি কিনে অবকাঠামো করেছে। খুব সমৃদ্ধ একটা প্রতিষ্ঠানে তারা এটা পরিণত করেছে। আমি মনে করি যে আল হিকমা এখন ভাড়া বাসায় আছে। এই আল হিকমা যদি সকলের আন্তরিকতা থাকে, যে এটা একটা বিশাল প্রতিষ্ঠানে গড়ে তোলা হবে। এখানে ইসলামিক ব্যাংকের ম্যানেজার সাহেব বলেছেন, তিনি আস্তে আস্তে তার এখন ওই যে প্রতিষ্ঠান তিনি গড়েছেন 500+ স্টুডেন্টস, এটাও হবে ইনশাল্লাহ। আমি মনে করি নিজস্ব জমিতে একটা বড় একাডেমি করে তারা এই কার্যক্রমটা পরিচালনা করতে হবে। তবে এখানে নিবেদিত থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। আর প্রথম দিকে আমি উদাহরণ দিয়ে বলি, শিক্ষকদের উদ্দেশ্যে আমি উদাহরণ দিয়ে বলি, পরিচালক মন্ডলের উদাহরণ দিয়ে বলি। আমি প্রিন্সিপাল হিসাবে ম্যাপ পাই প্রি ক্যাডেট এন্ড কিন্ডারগার্টেনের 300 টাকা আমি বেতন প্রথমে শুরু করেছি। 300 টাকা বেতন, এটা একটা সম্মানই। আমার রিক্সা ভাড়া দেওয়া হতো। রিক্সা ভাড়া তো লাগতো, মানে অল্প রিক্সা ভাড়া লাগতো না, যেহেতু পাশেই ছিল। তারপর আমাকে রিক্সা ভাড়া হিসাবে 300 টাকায় দেওয়া হতো। আর শিক্ষকদের ছিল হলো 150-200 টাকা। এটা হলো আমরা নিবেদিত ছিলাম যে আমাদের টাকার দরকার। আমরা আস্তে আস্তে ভবিষ্যতে যেন নিজস্ব অবকাঠামো তৈরি করতে পারি, প্রতিষ্ঠানটাকে যেন নামকরা একটা শিশু প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি। এইরকম আন্তরিকতা এখানেও আমার মনে হয় প্রয়োজন আছে। যারা পরিচালনায় আছেন, যারা শিক্ষক আছেন, প্রথম দিকে একটু এইরকম আপনাদের ক্ষতির শিকার মেনে নিতে হবে, আপনাদেরকে পরিশ্রম করতে হবে যথেষ্ট। এবং টাকা পয়সার দিকে হয়তোবা টাকা পয়সা কম পাবেন, আর্থিক বিষয়গুলো হয়তোবা একটু আপনাদেরকে দৈন্যদশার মধ্যে থাকতে হবে, কিন্তু আপনারা হাল ছাড়বেন না। হাল ছাড়লে এই প্রতিষ্ঠানকে আপনারা সমৃদ্ধ করতে পারবেন না। যা কথাগুলো এখানে শুনলাম আপনাদের মাধ্যমে, যে এই প্রতিষ্ঠানের কি লক্ষ্য, কিভাবে আস্তে আস্তে তৈরি করবেন, সেটাকে তো ভেস্তে যাবে। যার জন্য হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনারা অবশ্যই এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে কাজ করবেন। আপনারা যারা অভিভাবক আছেন, আমি মনে করি খুব উত্তম কাজ করেছেন এখানে সন্তান দিয়ে। আমার যদি সেই সময় যদি সুযোগ থাকতো, আমার 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, তারা এখন প্রতিষ্ঠিত। হ্যাঁ, এখন আমার যদি সুযোগ থাকতো, আমিও কিন্তু এইরকম যদি প্রতিষ্ঠান আমি পেতাম, তাহলে কিন্তু আমিও হয়তোবা সেই কাজটাই করতাম। তখন ওই রকম জ্ঞানও ছিল না, এরকম বুদ্ধিও কেউ দেয় নাই, আর এইরকম সুযোগ সুবিধাও কিন্তু তৈরি হয়নি। আপনারা খুব উত্তম কাজ করেছেন। আপনাদের সন্তানদেরকে আপনারা যে ভালো একজন মানুষ হিসাবে পাওয়ার জন্য যে চিন্তা ভাবনা করেছেন, সেই চিন্তা ভাবনা আপনাদের অবশ্যই আল্লাহ সফল কাম করবে। আপনারা একজন ভালো সন্তান পাবে আমি বিশ্বাস করি। এবং যে প্রতিষ্ঠানে দিয়েছেন, আমি কথাবার্তায় যেটা বুঝলাম যে এই প্রতিষ্ঠানটা আসলে পিছনের দিকে ফিরে তাকাবার তাদের কোনো সুযোগ নাই। তারা হয়তো ধীরে ধীরে সমৃদ্ধ লাভ করবে। সেক্ষেত্রে আপনারা উত্তম কাজ করেছেন। ধন্যবাদ সবাইকে। আর আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানানোর জন্য, অতিথি হিসাবে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আমি এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। ছাড়ের এই দিক নির্দেশনামূলক কথাগুলো আমাদের আগামী দিন চলার অনেকটা অনুপ্রেরণা যোগাবে এবং আল হিকমা একাডেমির সাথে থাকবেন স্যার, এই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি। আমি অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, আগামীকাল সকাল 9টায় আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন। আমাদের অধ্যক্ষ মহোদয় উনি বলছে যে বই দিবেন এবং বাকি প্রতিষ্ঠানের যে কাজ কিভাবে হবে সেটা উনি জানিয়ে দিবেন আপনাদের আগামীকাল সকাল 9টায়। যেহেতু শীতকাল, প্রচন্ড শীত পড়ে, সকাল 9টায় আসবেন। এবার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে আজকের অনুষ্ঠান সভাপতি এবং পরিচালক জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। আল হিকমা একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সোনামণিরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাপনী বক্তব্য এটুকু বলবো যে অতিথি সহ অভিভাবক যারা এসেছেন, তারা দীর্ঘক্ষণ ধরে সহযোগিতা করার জন্য
আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর নতুন প্রতিষ্ঠান এর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের বসার পরিবেশ আরো উন্নত করা প্রয়োজন ছিল। আমার মাঠটি ডেকোরেশন করতে একটু সময় প্রয়োজন ছিল, কিন্তু স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে। এই জন্য আপনাদের বসার আয়োজনটি আরো ভালো করা প্রয়োজন ছিল, করতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আর সেই সাথে জানাচ্ছি যে আপনারা যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আপনাদের সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন, সেই স্বপ্ন পূরণ করবার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব, সচেষ্ট থাকব। আর প্রতিষ্ঠানের উত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।